بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي এসো সরব শিখি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকের ক্লাসে আমরা আরবি অতীতকালের ক্রিয়ার স্ট্রাকচার জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা শুরু করি। আমাদের আগের ক্লাসে আমরা আরবি 14টি সিগা আমরা জেনেছি যে 14টা সিগা কী কী, অর্থাৎ আরবিতে 14টা যে সর্বনাম, 14টা দমির, আরবিতে বলা হয় দমির, ইংরেজিতে আমরা একে বলি প্রোনাউন, আর বাংলায় আমরা বলি সর্বনাম। তো এই সর্বনামগুলো আমরা জানলাম গত ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা জানবো যে সর্বনামগুলো ভার্বের সাথে কিভাবে অ্যাটাচড হিসেবে থাকে। কিছু ক্ষেত্রে ভার্বের সাথে সেটা হিডেন আকারে থাকে, আবার কিছু ক্ষেত্রে প্রকাশ্যে কিছু আলামত দেখা যায়। তো আমরা আরবিতে 14টা সিগার বিপরীতে আমরা 14টা ভার্বের রূপ আমরা জানব, এবং এটা হচ্ছে আরবি মাদি ফর্ম, অর্থাৎ অতীতকালের ক্রিয়া। আমরা জানি যে আরবিতে ভার্বের স্ট্রাকচারগুলো তৈরি হয় মূলত বাব থেকে। অর্থাৎ আরবি ভাষায় মোট 43টি বাব রয়েছে। বাব মানে দরজা। মাদ্দা থেকে এক একটা ভাব দিয়ে এক একটা মাজদার তৈরি হয়। তো মাজদার থেকে প্রথম যেই ক্রিয়াটা তৈরি হয় সেই ক্রিয়াটা হচ্ছে ফেলে মাদি মতলাক। অর্থাৎ অতীতকালের মূল ভার্বটা যেটা আমরা বলতে পারি, যে অতীতকালের যে মূল ভার্বটা থাকে 3 বর্ণ বিশিষ্ট, সেই মূল ভার্বের আমরা 14টা ফর্ম আমরা দেখব। অতীতকালের শুধু অতীতকাল রিলেটেড 14টা ফর্ম আমরা দেখব, অর্থাৎ 14টা সিগা। ভার্বের সাথে সিগা কিভাবে অ্যাটাচড থাকে সেটা আমরা দেখব। সিগা মানে ভার্বের রূপ, অর্থাৎ 14টা যে ভার্বের রূপ থাকে অতীতকালে, 14টা সাবজেক্টের জন্য 14টা রূপ, এটা হচ্ছে সিগা। অর্থাৎ সিগা মানে হচ্ছে নর্মালি হচ্ছে ভার্বের সাথে যে সর্বনামগুলো সংযুক্ত থাকে সেই সর্বনামটাই হচ্ছে সিগা। আর এই সিগার মাধ্যমে ভার্বের 14টা রূপ হয়। অর্থাৎ আরবি একটা ক্রিয়ার অতীতকালের 14টা রূপ হয়, বর্তমান ভবিষ্যৎকালের আবার 14টা রূপ হয়। তো আজকের ক্লাসে আমরা অতীতকালের 14টা রূপ কিভাবে হয় তার একটা নমুনা ভার্ব আমরা দেখব। আমরা যেই গত ক্লাসে যেই সর্বনামগুলো দেখেছি, যে সিগাগুলো দেখেছি, সেই সিগাগুলো এই জায়গায় কিভাবে হিডেন আকারে থাকে বা সংযুক্ত থাকে, অর্থাৎ আপনারা ভার্বের এই ফর্মটা দেখলে কিভাবে বুঝবেন যে এটা কোন সর্বনামের সাথে আছে, অর্থাৎ কোন দমির কোন প্রোনাউনের সাথে অ্যাটাচড আকারে আছে, সেই ভার্বটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সেটা আমরা জানবো। তো প্রথমে আমরা যদি দেখি যে আমরা যে 14টা সিগা এই জায়গায় লিখলাম, 14টা ভার্বের অতীতকালের রূপ, সেক্ষেত্রে আমরা যে সিগাটা জানলাম সেখানে আমরা এভাবে সাজিয়েছিলাম যে প্রথম সারিতে ছিল থার্ড পারসন মুযাক্কার, অর্থাৎ এটা থাকবে থার্ড পারসন, অর্থাৎ গয়ব এবং মুযাক্কার, এই প্রথম লাইন। আর দ্বিতীয় লাইনে ছিল আমাদের মুয়ান্নাস। সেই একইভাবে আমরা সাজানো হয়েছে ভার্বগুলোকে। যেমন আমরা ইংরেজিতে যদি ভার্বের কোনো স্ট্রাকচার আমরা শিখি বা টেন্সের কোনো স্ট্রাকচার আমরা শিখি, তখন আমাদেরকে একটা নমুনা ভার্ব দেওয়া হয় ডু মানে করা, কোনো কিছু করা। তো এই ভার্বটা দেওয়া হয়, যেমন আমরা অনেক সময় সূত্র লিখি আই ব্রেকেটে ডু, আই ডু। এই জায়গায় এই ডু এর পরিবর্তে অন্য যে কোনো একটা ভার্ব বসালে এই স্ট্রাকচারটা হয়ে যায়। অথবা আই ডিড, বা ডিড নট ডু, এভাবে একটা স্ট্রাকচার দেওয়া রাখে, যে এই ডিড নটের পরে এই ডুটা ব্রেকেটে রাখা হয়, যে এই ব্রেকেটের মধ্যে অন্য যে কোনো ভার্ব যদি আমরা বসাই তাহলে এই স্ট্রাকচারটা গঠিত হবে। তো একইভাবে আরবিতে এই ডু মানে হচ্ছে করা, আর আরবিতে একে বলা হয় ফাআলা মানে কোনো কিছু করা, ফাআলা মানে করা। তো আরবিতে ইংরেজিতে যেমন ডু দিয়ে উদাহরণগুলো দেওয়া হয়, স্ট্রাকচারগুলো গঠন করা হয়, ভার্বের রূপগুলো দেখানো হয়, যেমন ডু, ডিড, ডান, ডুইং, টু ডু। এই যে এইভাবে যে ফর্মগুলো চেঞ্জ হয়, রূপগুলো চেঞ্জ হয়, কনজুগেশন হয়। তো আরবিতে এই ডু এর পরিবর্তে, যেহেতু ডু অর্থ করা, আরবিতে হচ্ছে ফাআলা অর্থ করা, এই জন্য এই উদাহরণগুলো ফাআলা দিয়ে দেওয়া হয়, ফাআলা। তো ফাআলা আমরা যদি এই ভার্বটা আমরা দেখি, অর্থাৎ আমরা যে 14টা রূপ এই জায়গায় আমরা লিখলাম, এই 14টা রূপ হচ্ছে আপনার একদম মুখস্থ করতে হবে।
হ্যাঁ, মুখস্থ, ঠোঁটস্থ, দাঁতস্থ আমরা যাই বলি, একবারে মুখস্থ করতে হবে। এইটা হচ্ছে সূত্র। এই সূত্রটা আপনার যদি মুখস্থ থাকে তাহলে আপনি বাকি এই ভার্বের পরিবর্তে, ফাআলা ভার্বের পরিবর্তে অন্য একটা ভার্ব যদি এই জায়গায় বসান, তাহলে সেই স্ট্রাকচার অনুযায়ী যদি আপনি গঠন করেন, তাহলে এই ভার্বের ফর্মগুলো গঠিত হয়ে যাবে। তো এই যে ফাআলা, এই ফাআলা ভার্বের আরেকটু আমি বিস্তারিত বলে নেই। সেটা হচ্ছে এই যে 3 বর্ণ বিশিষ্ট যে মূল ভার্বগুলো থাকে, এই মূল ভার্বের এই জায়গায় 3টা আছে, ফা, আইন এবং লাম। এখানে আমরা সুনির্দিষ্টভাবে যখন আমরা বলবো কোনো নির্দিষ্ট হরফকে যখন আমরা ইন্ডিকেট করব, তখন এটার একটা নাম আছে, প্রত্যেকটা নাম আছে। যেমন এই যে ফাআলা, এই জায়গায় প্রথম বর্ণটা হচ্ছে ফা, এই জন্য একে বলা হয় ফা কালিমা। আর দ্বিতীয়টা হচ্ছে আইন, তাহলে আইন কালিমা। আর তৃতীয়টা হচ্ছে লাম, অর্থাৎ লাম কালিমা। অর্থাৎ আমি যদি ফা কালিমা বলি, তখন বোঝা যাবে যে হরফের প্রথম হরফটা, ক্রিয়ার প্রথম হরফটা, একে বলা হয় ফা কালিমা, কারণ প্রথমটা হচ্ছে ফা। আর যদি বলি আইন কালিমা, তাহলে বোঝা যাবে এই ভার্বের দ্বিতীয় হরফটা। আর যদি বলি লাম কালিমা, তাহলে এটা বোঝাবে তৃতীয় হরফটা। যেমন আমি যদি অন্য একটা উদাহরণ দিই, যেমন নাসরা, নাসরা, নাসরা। তো এই জায়গায় নুনকে বলা হবে ফা কালিমা, সদকে বলা হবে আইন কালিমা, আর রকে বলা হবে লাম কালিমা, কারণ এটা হচ্ছে শেষের হরফ। ফা কালিমা মানে প্রথমটা, আর আইন কালিমা মানে দ্বিতীয়টা, আর লাম কালিমা মানে তৃতীয়টা। তেমনিভাবে আমরা যদি লিখি খলাক, সৃষ্টি করলো, তাহলে এই খকে বলা হবে ফা কালিমা, লামকে বলা হবে আইন কালিমা, আর কফকে বলা হবে লাম কালিমা। অর্থাৎ শেষেরটা যেটা, আমরা এই স্ট্রাকচার অনুযায়ী সবগুলো নামকরণ করব। অর্থাৎ যে কোনো একটা ভার্বের 3টে হরফের নির্দিষ্ট নাম আমরা বললেই বুঝতে পারবো যে এটা প্রথম হরফ না দ্বিতীয় হরফ না তৃতীয় হরফ। অর্থাৎ আমরা যদি লাম কালিমা বলি, তাহলে বোঝা যাবে যে ওই ক্রিয়ার শেষ হরফটা। যদি আমরা বলি যে আইন কালিমা, তাহলে বোঝা যাবে ওই ক্রিয়ার মাঝখানের হরফটা। যদি আমরা বলি ফা কালিমা, তাহলে বোঝা যাবে ওই ক্রিয়ার প্রথম হরফটা। যাই হোক, এটা আমি আপনাদের একটু অ্যাডভান্স লেভেলে জানিয়ে রাখলাম। এইটা আমাদের কাজে লাগবে যখন আমরা এই যে ভাবগুলো তৈরি করব বা আরও গভীর স্ট্রাকচারে যাব, তখন আমাদের এই নির্দিষ্ট নামকরণ করতে হবে যে কোন হরফটাতে আমরা আলিফ যোগ করব, কোন হরফটাকে দম্মা দিব, কোন হরফটাকে কাসরা দিব। এই জিনিসগুলো যখন বলবো, তখন আমি আইন কালিমা বললে আপনারা বুঝবেন যে মাঝখানের হরফটা, লাম কালিমা বললে শেষের হরফটা। যাই হোক, তো আমরা এটা দেখলাম। এই জায়গায় আগে আমরা সূত্রটা একটু দেখে নেই, আমরা সূত্রটা কিভাবে পড়বো সেটা আগে আমরা দেখি। তো প্রথম হচ্ছে ফাআলা। ফাআলা মানে এর সাথে নর্মালি এর সাথে হুয়া অর্থাৎ হি সাবজেক্ট লুকায়িত থাকে, অর্থাৎ হুয়া, এটা হচ্ছে হুয়া। হুয়া সাবজেক্টে এর সাথে হিডেন আকারে থাকে, যদিও আলাদা কোনো আলামত থাকে না। এর একটাই আলামত যে জবর থাকবে, শেষেরটায় জবর থাকবে, এটা হচ্ছে এর একটা আলামত। যদিও একে মুস্তাতির বলা হয়, যে লুকায়িত আলামত, এটা প্রকাশ্যে না। আর এইটাও লুকায়িত আলামত, এই দুইটাকে লুকায়িত আলামত বলা হয়। হ্যাঁ, দমিরে মুস্তাতির বলা হয়। যেমন এই ফাআলা, এর সাথে হুয়া সাবজেক্টটা হিডেন আকারে আছে, আর ফাআলাত এর সাথে হিয়া সাবজেক্টটা লুকায়িত আছে, অর্থাৎ হিয়া মানে শি, আর হুয়া মানে হি, আর হিয়া মানে শি, এই দুইটা এর সাথে লুকায়িত থাকে। আর বাকিগুলো মোটামুটি আলামত আছে, সেটা আমি আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন যে এই হরফটা থাকলেই সেটা এই সাবজেক্ট। তো এই দুইটা আমরা জানলাম তো ফাআলা। তো ফাআলা মানে সে করলো, আর ফাআলা এই যে লামের সাথে এক আলিফ টান, তাহলে এটার স্ট্রাকচার কি? এটা হচ্ছে ফাআলা অর্থাৎ লাম কালিমা এক আলিফ টান যোগ হবে, তখন সেটাকে দ্বিবচনে ইন্ডিকেট করা হবে। যেহেতু বাংলা এবং ইংরেজিতে দ্বিবচন নেই, আমরা জানি যে বাংলা এবং ইংরেজিতে নাম্বার বা বচন হচ্ছে 2 প্রকার, এক বচন, বহু বচন। কিন্তু আরবিতে যেহেতু বচন হচ্ছে 3 প্রকার, হ্যাঁ, ওয়াহিদ, তাসনিয়া এবং জমা, অর্থাৎ দ্বিবচনের জন্য আলাদা একটা বচন তৈরি করা হয়েছে। এই জন্য এই স্ট্রাকচারটা হচ্ছে দ্বিবচন। এই কলামে যা আছে সবগুলো হচ্ছে দ্বিবচন, আর এই কলামে যা আছে সবগুলো হচ্ছে এক বচনে, আর এই কলামে যা আছে সবগুলো হচ্ছে বহু বচন অর্থাৎ প্লুরাল বা জমা। তো এই ফাআলা মানে তারা দুইজনে করলো। হ্যাঁ, এটা যেহেতু অতীতকালের ক্রিয়া, অতীতকালের ক্রিয়ার শেষে যেহেতু মাদি মতলাক সাধারণ অতীত, শেষে করলো কথাটা আসবে। তো ফাআলা মানে সে করলো, একজন, সাবজেক্ট হি। ফাআলা এক আলিফ টান যোগ হবে, অর্থাৎ লাম কালিমায় এক আলিফ টান যোগ হবে। হ্যাঁ, এই যে লাম কালিমা, লাম লিখে এর সাথে এক আলিফ টান যোগ করা হয়েছে, ফাআলা অর্থাৎ তারা দুইজনে করলো। আর ফাআলু তাহলে মানে এই এটা যেটা দ্বিবচনের, এটার চিনার উপায় যে লাম কালিমায় এক আলিফ টান যোগ হবে, এটা হচ্ছে এটার সিগাটা চিনার উপায়। আর ফাআলু অর্থাৎ তারা করলো, এর আলামত কি? চিনার আলামত আছে ওয়াও আলিফ থাকবে, শেষে ওয়াও আলিফ থাকবে। তাহলে এটা হচ্ছে দে, সাবজেক্ট দে,
হ্যাঁ, সাবজেক্ট দে এর সাথে থাকবে, অর্থাৎ এটাকে আমরা আরবিতে বলি হুম, আরবিতে বলি হুম। যেমন হুয়া, হুমা, এটা হচ্ছে হুমা, আরবিতে হুমা। হ্যাঁ, আমরা গত ক্লাসে যেই দমিরগুলো দেখেছিলাম সেই দমিরগুলো আমি অ্যাটাচ করে দিচ্ছি এর সাথে। তাহলে ফাআলা এটার সাথে হুয়া সাবজেক্ট হিডেন আকারে থাকে, ফাআলা এক আলিফ টান, তার মানে বোঝা যাবে যে এটা হুমা দুইজনকে বোঝাবে। আর ফাআলু এর সাথে ওয়াও আলিফ যোগ থাকবে, সব সময় ওয়াও আলিফ যোগ থাকবে, তার মানে এটা সাবজেক্ট হবে দে, অর্থাৎ হুম। হুমের ইয়াটা আসবে দে, এটা হুমের সংক্ষিপ্ত রূপ এই জায়গায় ওয়াও আলিফ হিসেবে আছে। এই জায়গায় হুমা এর সংক্ষিপ্ত রূপ লামের সাথে এক আলিফ যোগ থাকবে, এটা হচ্ছে এটার সংক্ষিপ্ত রূপ এই জায়গায় থাকবে। তাহলে আমরা যদি সূত্রটা এইভাবে পড়বো, আমরা ফাআলা ফাআলা ফাআলু, অর্থাৎ সে করলো, তারা দুইজন করলো, তারা সকলে করলো। এটা গেল, এই তিনটাই হচ্ছে আমাদের তিনটাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এটা হচ্ছে ডুয়াল মানে দ্বিবচন, আর এটা হচ্ছে প্লুরাল, অর্থাৎ তিনটাই হচ্ছে থার্ড পারসন। হ্যাঁ, এটাকে বলা হয় ওয়াহিদ মুযাক্কার গয়ব, ওয়াহিদ মুযাক্কার গয়ব, যেহেতু এটা পুরুষবাচক একবচন এবং থার্ড পারসন, এই জন্য একে বলা হয় ওয়াহিদ মুযাক্কার গয়ব। আর এটা হচ্ছে ওয়াহিদ, এটা হচ্ছে তাসনিয়া মুযাক্কার গয়ব, আর এটা হচ্ছে জমা মুযাক্কার গয়ব, অর্থাৎ এটা বহুবচন পুরুষবাচক থার্ড পারসন। হ্যাঁ, এই জন্য এটা প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। এই নামটা আমি আগের ক্লাসে আলোচনা করেছি, আপনারা ইতিমধ্যে জানেন। তো এইভাবে আমরা মুখস্থ করব, ফাআলা ফাআলা ফাআলু, তারপরে ফাআলাত ফাআলাত, এটা হচ্ছে হিয়া অর্থাৎ শি, এটা হচ্ছে থার্ড পারসন একবচনে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু এটা হচ্ছে মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক সাবজেক্ট, এটা দ্বারা মহিলাদের ক্ষেত্রে ইন্ডিকেট করা হবে। হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে ইন্ডিকেট করা হবে, যেহেতু এটার দমির হচ্ছে হিয়া অর্থাৎ শি। তারপরে ফাআলাতা, এই জায়গায় ছিল ফাআলা, এই জায়গায় যে ফাআলাতা, এই জায়গায় ফাআলাত ফাআলাতা, তায়ের সাথে এক আলিফ টান যোগ হবে, এটা হচ্ছে তা সাকিন ছিল, লম্বা তা সাকিন, এটার আলামত হচ্ছে এই জায়গায় লম্বা তা সাকিন থাকবে, অর্থাৎ লম্বা তায়ের উপরে একটা সুকুন দেওয়া থাকবে, এটা হচ্ছে তখন বোঝা যাবে যে এটা হচ্ছে হিয়ার সংক্ষিপ্ত রূপ, এই যে তা সাকিনটা। যদিও এটা মুস্তাতির হিসেবে ধরা হয়, যে এটা এটার সাথে কোনো আলামত এইভাবে প্রকাশ্যে থাকে না, অপ্রকাশ্য ধরা হয়, কিন্তু নর্মালি এই তা সাকিনটা দেখলে বোঝা যাবে যে এটা স্ত্রীবাচক ক্রিয়া। তারপরে ফাআলতা, এই জায়গায় তায়ের সাথে এক আলিফ টান যোগ থাকবে, তখন বোঝা যাবে যে এটা দ্বিবচন, হ্যাঁ, হুমার এটা আসবে। হ্যাঁ, তো ফাআলাতা ফাআলনা, এটার আলামত হচ্ছে নুন আলিফ জবর, এটার আলিফ ইয়া থাকবে ফাআলতা ফাআলনা, নুন জবর না যোগ হবে, ফাআলনা, হ্যাঁ, আলিফ হবে না, নুন জবর না, ফাআলনা। তো ফাআলনা এই জায়গায় এটার আলামত হচ্ছে নুন জবর না থাকবে শেষে, অর্থাৎ লাম কালিমার পরে নুনের উপরে একটা জবর থাকবে, নুন জবর না থাকবে, তখন এটা বোঝা যাবে এটা কি, এটা আসবে তখন এটা দে চলে আসবে, তখন এটা হয়ে যাবে হুন্না, আমরা আগের অংশে যেটা দেখলাম হুন্না, আর এটা হবে তখন হুমা, হুমা, আর এটা হচ্ছে হিয়া, তাহলে হিয়া হুমা হুন্না, এর এই সংক্ষিপ্ত রূপটা ক্রিয়ার সাথে যুক্ত হয়ে গেছে, এই জায়গায় নুন জবর না দিয়ে এই হুন্নার সংক্ষিপ্ত রূপটা এই জায়গায় যোগ হয়েছে, হুমার মাটা এই জায়গায় তায়ের সাথে এক আলিফ যোগ হয়ে এটা যোগ হয়েছে, আর এটা হচ্ছে লুকায়িত থাকবে, যদিও তা সাকিন হিসেবে আমরা জানি। যাই হোক, এগুলো আমি বিস্তারিত বলছি, কিন্তু আপনারা মুখস্থ করার সময় এগুলো দেখার বিষয় না, এগুলো হচ্ছে সরাসরি মুখস্থ। হ্যাঁ, এইভাবে ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা, এইভাবে মুখস্থ করতে হবে, সরাসরি মুখস্থ। হ্যাঁ, তারপরে হচ্ছে অন্য বোঝার বিষয়, কিন্তু এটা হচ্ছে আগে মুখস্থ থাকা লাগবে। তারপরে যদি আমরা দেখি, তাহলে এই লাইনটা গেল আমাদের থার্ড পারসনের লাইনটা গেল মুযাক্কার পুরুষবাচক, আর এই লাইনটা হচ্ছে আমাদের থার্ড পারসন, কিন্তু এটা হচ্ছে মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক। তাহলে এই পুরুষবাচক এবং স্ত্রীবাচক আমাদের থার্ড পারসন শেষ। হ্যাঁ, এখন আমরা আসি সেকেন্ড পারসনে, এই দুইটা হচ্ছে সেকেন্ড পারসন, এটা পুরুষবাচক, এটা স্ত্রীবাচক। হ্যাঁ, তা আবার এটা হচ্ছে একবচন, এটা দ্বিবচন, এটা বহুবচন। তো আমরা যদি দেখি যে ফাআলাতা, ফাআলাতা মানে তুমি, হ্যাঁ, এটা হচ্ছে ইউ, ইউ, এইটাকে আমরা কা কুমা কুম, হ্যাঁ, আমরা আরবিতে এটা দেখতাম যে কা, কা মানে তুমি, আর এইটার সংক্ষিপ্ত রূপ এই জায়গায় তা হিসেবে আছে ফাআলাতা, অর্থাৎ তা জবর তা থাকলেই এই জায়গায় সাবজেক্টটা হয়ে যাবে ইউ। এটা বুঝতে হবে আমাদের, যে এটা অতীতকালের মানে ক্রিয়ার শেষে লাম কালিমার পরে যদি তা জবর তা থাকে, তাহলে এটা বুঝতে হবে সাবজেক্ট হচ্ছে ইউ। আবার লাম কালিমার পরে যদি তায়ের উপরে সুকুন থাকে, জজম থাকে, তখন বোঝা যাবে এটা হচ্ছে শি, হিয়া। তাহলে ফাআলাতা ফাআলতুমা, ফাআলতুমা, এইগুলা ফাআলতুমা হচ্ছে হুমা, যেটা এটা হবে কুমা, কাপ দিয়া, যেহেতু থার্ড পারসনে কুমা, কা কুমা কুম। হ্যাঁ, আর এইটা হবে কুম,
কুমের সংক্ষিপ্ত রূপ এই জায়গায় ফাআলতুম হিসাবে এই জায়গায় আসবে। হ্যাঁ, আর এই জায়গায় তুমাটা আসবে কুমা এর সংক্ষিপ্ত রূপ হিসাবে, এই দমির হিসাবে এই জায়গায় অ্যাড হবে ক্রিয়ার সাথে। যে কোনো ক্রিয়ার শেষে এই তুমা যদি থাকে তাহলে বোঝা যাবে যেটা সাবজেক্ট হচ্ছে দুইজন, তোমরা দুইজন, এটা বোঝাবে। তাহলে ফাআলতা তুমি করলে, হ্যাঁ, আর ফাআলতুমা তোমরা দুইজনে করলে, ফাআলতুম তোমরা সকলে করলে। হ্যাঁ, অর্থাৎ এটাও ইউ হবে। হ্যাঁ, এটা হচ্ছে পুরুষবাচক ইউ। আর এই জায়গায় আমরা যদি দেখি ফাআলতি, ফাআলতি এটাও ইউ। হ্যাঁ, কিন্তু এটা হবে এটা তখন স্ত্রীবাচক, অর্থাৎ তায়ের নিচে যখন এই জেডটা থাকবে তখন সেটা বোঝা যাবে যে এটা হচ্ছে মুয়ান্নাস, অর্থাৎ এটা স্ত্রীবাচক। ইউটা থাকবে তোমাকে বোঝাবে, কিন্তু এটা স্ত্রীবাচককে বোঝাবে, অর্থাৎ এটা কি হিসাবে আসবে তখন, কি। হ্যাঁ, কি কুমা কুন্না। হ্যাঁ, আর এটা তখন ফাআলতি ফাআলতুমা। হ্যাঁ, এটাও দুইজনকে ইন্ডিকেট করবে তখন। হ্যাঁ, তখন এটা আসবে কুমা, কুমা কিন্তু এটা স্ত্রীবাচক বোঝাবে, আর এটাও কুমা কিন্তু এটা পুরুষবাচক, আর এটাও কুমা এটা স্ত্রীবাচক আসবে। দুইটা এক ধরনেরই। আর এটাতে গিয়ে একটু চেঞ্জ হবে, ফাআলতুন্না। ফাআলতুন্না মানে এই যে কুন্না যেটা ছিল আমরা আগে দমিরে যেটা জানলাম যে কুন্না, অর্থাৎ সেকেন্ড পারসন বহুবচন। হ্যাঁ, সেকেন্ড পারসনের বহুবচন, এটা কুন্না আসবে, অর্থাৎ এটাও ইউ আসবে, কিন্তু এটা স্ত্রীবাচক ইউ। স্ত্রীবাচক মহিলাদের ক্ষেত্রে এই ভার্বের এই ফর্মটা ব্যবহার করা হবে প্লুরালের ক্ষেত্রে। আর মহিলাদের ক্ষেত্রে সেকেন্ড পারসনের দ্বিবচন হলে ফাআলতুমা, আর এক বচন হলে ফাআলতি মহিলাদের ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রে ফাআলতা। হ্যাঁ, তো আমরা আবার এইভাবে মুখস্থ করবো কি, ফাআলতা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, এভাবে আমরা মুখস্থ করব। তখন আমরা আগে এটা হচ্ছে একবারে মুখস্থ, ফ্রেশ মুখস্থ করতে হবে, তারপরে সাবজেক্টটা আস্তে 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 আমাদের বের করতে হবে। যে শেষে লাম কালিমার শেষে যদি লম্বা তা, তারপর নিচে যদি জের থাকে, তাহলে এটা সাবজেক্ট হবে ইউ, কিন্তু স্ত্রীবাচক হবে সেটা। আর যদি জবর থাকে তাহলে পুরুষবাচক। এভাবে পরে আমরা আলাদা করব, কিন্তু প্রথম হচ্ছে একবারে মুখস্থ। তারপরে কি ফাআলতুমা, অর্থাৎ সেকেন্ড পারসন কিন্তু এটা দ্বিবচন, আর ফাআলতুন্না সেকেন্ড পারসন কিন্তু বহুবচন। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে তখন জমা হিসাবে আসবে। তারপরে আমরা যদি যাই তাহলে এটা আমাদের দ্বিবচন, সেকেন্ড পারসন শেষ। এখন হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনের দুইটা সিগা হয়, যেহেতু ফার্স্ট পারসনের দ্বিবচনের সিগা নেই, এই জায়গায় যে আমরা একটা চিহ্ন এইভাবে দেখি যে ফার্স্ট পারসনের ক্ষেত্রে সেকেন্ড পারসনের কোনো, অর্থাৎ দ্বিবচনের কোনো ফর্ম হয় না, এক বচন এবং বহুবচনের ফর্ম হয়। তো আমরা যা এই জায়গায় দেখতে পাচ্ছি যে ফাআলতু ফাআলনা, নুন আলিফ যেমন না, এক আলিফ টান যোগ হয়। তাহলে ফাআলতু অর্থাৎ লাম কালিমার পরে যদি তা পেশ তু থাকে তখন সাবজেক্ট হয়ে যাবে আই। এভাবে যে কোনো ক্রিয়ার যদি অতীতকালের ক্ষেত্রে লাম কালিমার পরে তা পেশ তু থাকে তখন বোঝা যাবে যে এর সাবজেক্ট হচ্ছে ইউ, অর্থাৎ এই জায়গায় তা পেশ তুটা হচ্ছে আই, আই সাবজেক্ট। অর্থাৎ আরবিতে যেটা আনা হিসাবে ব্যবহৃত হয়, আনা, আনা মানে আমি, যেটা এটার সংক্ষিপ্ত রূপ এই জায়গায় তু হিসাবে ব্যবহৃত থাকবে, এটার আলামাত বলা হয়। অর্থাৎ ওয়াহিদ মোতাকাল্লিম বলা হয়, ওয়াহিদ মোতাকাল্লিম অর্থাৎ এক বচন এবং ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনকে আরবিতে বলা হয় মোতাকাল্লিম, সেকেন্ড পারসনকে বলা হয় হাউদির, আর থার্ড পারসনকে বলা হয় গয়ব, অর্থাৎ যে অদৃশ্য থাকে, গয়ব থাকে, হ্যাঁ, লুকায়িত থাকে, যার সম্পর্কে কিছু বলা হয়, অর্থাৎ সে অদৃশ্য হয়ে যায়, অনুপস্থিত, তাকে বলা হয় গয়ব। আর সেকেন্ড পারসন হচ্ছে যে উপস্থিত থাকে, অর্থাৎ হাউদির, আমরা যেটা হাজির বলি, হাজির, হ্যাঁ, অনেকে বলে হাজের। হ্যাঁ, আর থার্ড পারসনকে বলা হয় মোতাকাল্লিম, অর্থাৎ যে কথাটা বলে। হ্যাঁ, ফার্স্ট পারসন যেটা যে কথা বলে, মোতাকাল্লিম, হ্যাঁ, অর্থাৎ যে কথা বলে। তাহলে ফাআলতু শেষে যদি তা পেশ তু থাকে তাহলে এটা বোঝা যাবে যে সাবজেক্ট হচ্ছে এই জায়গায় আই। হ্যাঁ, যেমন আমরা যদি বলি এই জায়গায় না স রা, আরবিতে নাসরা মানে তুমি, কিন্তু নাসারা মানে সে সাহায্য করলো, কিন্তু আমরা যদি বলি নাসার তু তখন বোঝা যাবে যে কি আমি সাহায্য করলাম, সাবজেক্ট হয়ে যাবে আই। যদি আমি বলি নাসার তা তখন আসবে কি যে তুমি সাহায্য করলে। যদি আমি বলি নাসারাত, নাসারাত এই যে এই ফর্মটা, হ্যাঁ, লম্বা তায়ের উপরে সাকিন, তার মানে কি সে মহিলা একজন সাহায্য করলো। আবার যদি আমি বলি যে এই জায়গায় আমরা যদি দিই নাসার তুম, নাসার তুম তার মানে কি আসবে তোমরা সাহায্য করলে। তার মানে কি আমরা শুধু এই অংশটা চেঞ্জ করলেই কিন্তু আমরা একবার এক এক সাবজেক্ট পাচ্ছি। হ্যাঁ, যদি আমরা এই জায়গায় বলি যে নাসার, নাসার না, তার মানে কি আসবে আমরা সাহায্য করলাম, এই যে এইটা এই ফর্মটা ফাআল না, অর্থাৎ আমরা সাহায্য, আমরা করলাম। আর এই জায়গায় নাসার না, আমরা সাহায্য করলাম। অর্থাৎ শেষে যে কোনো তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়ার শেষে যদি আমরা এই নুন আলিফ জবর নাটা যোগ করে দিই তাহলে সাবজেক্ট হয়ে যাবে কি উই হয়ে যাবে। আবার একইভাবে আমরা যেটাই চেঞ্জ করি, যদি এই জায়গায় ওয়াও আলিফ যোগ করি, নাসর, আর এই ফর্মটা যদি যোগ করি ফাআলু, অর্থাৎ লাম কালিমায় পেশ দিয়ে ওয়াও আলিফ যোগ করে দিলাম,
ঠিক আছে, তখন এটা হয়ে যাবে কি নাসারু, অর্থাৎ তারা সাহায্য করলো, এই যে এই ফর্মটা হয়ে যাবে। অর্থাৎ এইটা হচ্ছে সূত্র, স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা যেই ফর্মটাই বানাবো সেটার অর্থটা ওইটা আকারে অর্থটা চলে আসবে, শুধু ভার্বের অর্থটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো নাসারু, তারপরে আমরা যদি এই জায়গায় খলাকা দিয়ে দেই, খলাকু, হ্যাঁ খলাকু অর্থাৎ তারা সৃষ্টি করলো, হ্যাঁ, তারপরে দা খালু অর্থাৎ তারা প্রবেশ করলো। এভাবে আমরা যে কোনো ক্রিয়ার শেষে ওয়াও আলিফ যোগ করে দিলে 3 বর্ণ বিশিষ্ট ক্রিয়ার সেটা সাবজেক্ট হয়ে যাবে দে। আবার এই যে এদিকে যখন চেঞ্জ করব আমরা, যখন শুধু জবর থাকবে, মূল ক্রিয়াটা থাকবে, তখন সেটা নর্মালি এর সাথে হিডেন আকারে ডিফল্টভাবে সাবজেক্ট হুয়া থাকবে। যে কোনো ক্রিয়ার যেটা মূল বর্ণ থাকে, হ্যাঁ, যেমন আমরা এই জায়গায় দেখতে পারি কি, যেমন করা আ, করা আ, করা আ মানে পাঠ করা, হ্যাঁ, তো এখানে নর্মালি সাবজেক্ট হি অটোমেটিক এর সাথে চলে আসবে। ঠিক আছে, ওয়াজাদা, ওয়াজাদা খুঁজে পাওয়া, হ্যাঁ, ওয়াজাদা খুঁজে পাওয়া। তো এই যে নর্মালি যেই ফর্মটা থাকে, মূল ফর্মটা থাকে, এর সাথে সাবজেক্ট হিডেন আকারে অটোমেটিক থাকবে। তো যাই হোক, আমরা আবার এই ফর্মটা দেখি। এই ফর্মটা হচ্ছে সরাসরি মুখস্থ করতে হবে। আমি বারবার রিপিটেডলি বলছি যে এই ফর্মটা আগে মুখস্থ সূত্র, তারপরে আমরা এটা বিস্তারিত আমরা ভাগ করব বিভিন্ন অংশে, হ্যাঁ, যে এটা কি কোন বচনে নিব আমরা, যে এটা কোন বচন, এটা কি ওয়াহিদ না তাসনিয়া না জমা, 3টা বচন, এক বচন, দ্বিবচন না বহুবচন। তারপরে এটাকে আমরা বের করব যে এটা কি মুযাক্কার না মুয়ান্নাস, এটা কি পুরুষবাচক না স্ত্রীবাচক। তারপরে আমরা একে দেখব যে এটা কি গয়ব মানে থার্ড পারসন, নাকি হাদির সেকেন্ড পারসন, নাকি মোতাকাল্লিম ফার্স্ট পারসন। এইভাবে আমরা 3টা ভাগে ভাগ করব। কিন্তু প্রথম কাজ হচ্ছে আমাদের এটা সরাসরি মুখস্থ করতে হবে, কারণ এই স্ট্রাকচারটা ফলো করে আমি অন্যান্য সব ভার্বের ফর্মগুলো গঠন করব। অর্থাৎ এই 14টা সিগা যদি আপনি জানেন, তাহলে 3 বর্ণ বিশিষ্ট সকল ভার্বের এই ফর্মগুলো শুধু আপনি চেঞ্জ করে করে সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ 14টা সাবজেক্ট আরবিতে, ইংরেজিতে সাধারণত 8টা সাবজেক্ট থাকে, আরবিতে সাবজেক্ট বেশি, যেহেতু আরবিতে দ্বিবচন আছে, ইংরেজিতে দ্বিবচন নেই, একবচন মানে সিঙ্গুলার এবং প্লুরাল, এই জন্য 8টা সাবজেক্ট। আর আরবিতে যেহেতু দ্বিবচনের জন্য আলাদা সাবজেক্ট আছে, আবার জিন্সগত অর্থাৎ জেন্ডারগত আবার কিছু বাড়তি সাবজেক্ট আছে, সেজন্য আরবিতে 14টা সাবজেক্ট। হ্যাঁ, এই 14টা সাবজেক্টের ফর্ম আপনি গঠন করতে পারবেন। অর্থাৎ একটা ক্রিয়া জানলে তার 14টা রূপ আপনি তৈরি করতে পারবেন, 14টা সাবজেক্টের সাথে অ্যাড করতে পারবেন। তো আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা এটা বুঝতে পেরেছেন এবং এই স্ট্রাকচারটা, সূত্রটা আগে মুখস্থ করবেন। তার পরবর্তীতে আমরা এই ভার্বের স্ট্রাকচারের সাথে বিভিন্ন কিছু সাফিক্স প্রিফিক্স করে কিভাবে এর অ্যাফার্মেটিভ নেগেটিভ এগুলো তৈরি করা যায় সেটা আমরা জানবো। তারপরে আমরা মুদারি ক্রিয়ার ফরম্যাট জানবো, অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়া। এটা তো অতীতকালের ক্রিয়া আমরা দেখলাম, কিন্তু একে কিভাবে আরেকটা বিষয় একটু ডিফারেন্স টাইম বলি, সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজিতে মূল ভার্বটা থাকে বর্তমানকালে। হ্যাঁ, যেমন ডু করা, এটা বর্তমানকালের ফর্ম, প্লে খেলা করা, এটা বর্তমানকালের ফর্ম। হ্যাঁ, বাংলা এবং ইংরেজিতে মূল ভার্বটা থাকে বর্তমানকালে, কিন্তু আরবির ক্ষেত্রে মূল ভার্বটা থাকে অতীতকালে। হ্যাঁ, এটা একটা হচ্ছে ডিফারেন্স। হ্যাঁ, অন্যান্য অনেক ক্ষেত্রে সিমিলারিটিস রয়েছে, আবার কিছু ডিসিমিলারিটিসও রয়েছে, ডিফারেন্সও আছে। তো এটা হচ্ছে একটু বৈপরীত্য, যে আরবি ক্রিয়াগুলো মূল ফর্মটা থাকে অতীতকালে, তারপরে তাকে বর্তমান ভবিষ্যৎ মুদারিতে কনভার্ট করতে হয়। আর বাংলা এবং ইংরেজিতে থাকে বর্তমানকালে, তারপরে আমরা এটাকে অতীতকালে কনভার্ট করি বা ভবিষ্যৎকালের জন্য আলাদা শ্যাল বা উইল যোগ করি। তো যাই হোক, আমরা ধাপে ধাপে ইনশাল্লাহ এইগুলা খুবই সহজ। ইংরেজি ভাষা যারা জানেন, অর্থাৎ ইংরেজি গ্রামার যারা জানেন, তারা মোটামুটি ধরে নিতে পারেন যে 50% আরবি গ্রামার আপনি জানেন, আর বাকি 50% শুধু আপনাকে চেষ্টা করে শিখতে হবে। তো আশা করি আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন, আপনার ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে শেয়ার করে পৌঁছে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।